আমি জলজান্ত একজন মানুষ, আমি ফর্ম নিজে জমা দিয়েছি, আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমাকে কেন এই হ্যারাসমেন্টটা করা হবে তার প্রশ্নের উত্তর কিন্তু চিফ ইলেকশন কমিশনকে দিতে হবে। এই যে ইল্লিগ্যাল বাদ দেওয়া, রোহিঙ্গা বাদ দেওয়া, তার সঙ্গে তো মেলাতে পারবে না আমার ঘটনাকে, তাহলে আমার নামটা বাদ দিল কেন? তার দায়িত্বটা কে নেবে? তার দায়িত্ব তো ওনাদের নিতে হবে। সাধারণ লোকে তো এটা বুঝতেই পারবে না, তারা এতটাই হ্যারাস্ট হবে যে বহু লোকের নাম বাদ চলে যাবে এবং এইরকম কিছু অপশন দিয়ে বাদ দিয়ে দেবে। ইলেকশন কমিশন হ্যারাসমেন্টের জন্য দায়ী এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। জ্ঞানেশ কুমারকে আপনারা দেখছেন হয়তো টিভিতে, তখন ওনার হয়তো যদি টেকনিক্যালি আনট্রেসেবল হয়ে যান তাহলে কি বলবেন জানি না, সেরকমই আমার ক্ষেত্রেও তাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ রে গত 15 বছর ধরে কলকাতার কসবার ভোটার। 2002 সালের ভোটার তালিকাতেও ছিল তার নাম, অথচ এসআইআর এর খসড়া তালিকায় তাকে আনট্রেসেবল বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিজে সশরীরে গিয়ে ফিজিক্যাল ফর্মটি বিএলওর কাছে জমা দিয়ে এসেছিলেন। তার স্ত্রীর নাম তালিকায় থাকলেও তার নামটি বাদ পড়েছে। নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন দপ্তর এবং গ্রিভান্স রিড্রেসাল সেলে একের পর এক ইমেল পাঠিয়েও তিনি কোনো জবাব পাননি। এখন তিনি অপেক্ষা করছেন একটি সদুত্তরের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর দ্যাট ইজ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের খসড়া তালিকার থেকে বাদ পড়ে গেছে 58 লাখ লোক। বলা হয়েছে যারা মৃত বা যাদেরকে খুঁজে পাওয়া যায়নি বা যারা স্থানান্তর করেছেন তাদের নামই বাদ পড়েছেন। কিন্তু প্রশ্নটা এখানে উঠে দাঁড়াচ্ছে, প্রচুর লোক কমপ্লেন করেছে যে তারা রেজিস্টার্ড ভোটার হওয়া সত্ত্বেও এবং 2002 এসআইআর এর লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের নাম বাদ পড়ে গেছে। আমরা আজকে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন এক অধ্যাপকের সঙ্গে কথা বলতে, যাকে এই এসআইআর এর ড্রাফট রোল আনট্রেসেবল বলে দাগিয়ে দিয়েছে। আপনার সাথে কথা বলার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। আপনাকে ফোন করেছি, আপনি ফোন তুলেছেন, আমি এসেছি আপনার সাথে কথা বলতে, কিন্তু ইলেকশন কমিশন বলছে আপনি আনট্রেসেবল। একেবারেই এরকম ঘটনা আমি প্রথম ফেস করলাম, কারণ আমার 2002 লিস্টে নাম আছে এবং সেই লিস্টের নাম, এবং এখানে আমি কসবা কেন্দ্রের ভোটার, সেখানে প্রায় গত 15 বছর ধরে আমি ভোট দিচ্ছি এবং এবারও এনুমারেশন ফর্ম বিএলওর কাছ থেকে আমি নিজে হাতে নিয়েছি। তারপর সেই ফর্ম ফিজিক্যালি সাবমিট করেছি 20 নভেম্বর আমার বিল্ডিংয়ের নিচেই, এবং সিসিটিভি ফুটেজ দেখলেও দেখতে পাবে যে কেউ হয়তো। তো সেই ফর্ম জমা দিয়েছি এবং হঠাৎ করে যেদিনে ড্রাফট ভোটার লিস্ট বেরোলো সেদিনই আমি চেক করতে গিয়ে দেখি, আমি আমার এপিক নাম্বার দিয়ে চেক করতে গিয়ে দেখছি যে নট ফাউন্ড দেখাচ্ছে। তখন আমি আবার ডিলিটেড লিস্টে গেলাম, তো ডিলিটেড লিস্টে দেখলাম আমার নাম আছে এবং রিমার্কস লেখা আছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। আমি দেন বিএলওকে যোগাযোগ করি যে আপনি তো ফর্ম নিয়ে গেলেন, তখন ওরা বললেন না, কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আমি বললাম আমার ফর্ম আপনাদের কাছে আছে? বললো হ্যাঁ, আপনার ফর্ম আমাদের কাছে আছে। তারপর বিএলও সুপারভাইজারের সাথে কথা হয়েছে, ইআরওর সাথে কথা হয়েছে, প্রত্যেকেই বলেছে যে না, এটা কোনো একটা টেকনিক্যাল প্রবলেম বা কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য আপনার নামটা বাদ গেছে, আমরা সরি, কিন্তু এখন আপনাকে ফর্ম 6 দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো আনট্রেসেবলও নই, অ্যাবসেন্টও নই, আমি ফর্ম জমা দিয়েছি, ফিজিক্যাল ফর্মের রিসিপ্ট কপি আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও এখন ইলেকশন কমিশনের যারা তারা বলছেন যে তারা নাকি এই ভুল সংশোধন করার জায়গায় নেই। তার মানেটা কি? ওয়ান ওয়ে হয়ে গেছে এবং এর জন্য হ্যারাসমেন্টটা আমাকে পোহাতে হবে, আমাকে মেনে নিতে হবে আমি আনট্রেসেবল বা অ্যাবসেন্ট করে আমাকে ফর্ম 6 ফিল আপ করে নতুন নাম তোলার জন্য অ্যাপিল করতে হবে, যেটা একেবারেই হওয়ার কথা নয়। তাহলে ইলেকশন কমিশন আসলে এই সব হ্যারাসমেন্টগুলো ইচ্ছা করে সাধারণ লোকেদেরকে করছে না তো? আমি এখানে পড়াই বলে আমি জানি কিছুটা, তার ফলে আমার সেরকম কোনো ভয়ভীতির জায়গা নেই, কারণ আমার 2002 নাম আছে, আমার পাসপোর্ট আছে, আমার আধার কার্ড আছে, আমার সমস্ত কিছু আছে, সুতরাং ডকুমেন্টের এখানে কোনো প্রবলেমই নয়। ইলেকশন কমিশন যদি ভুল করে থাকে তাদের কারেক্ট করার দায়িত্ব তাদের। আমি চিফ ইলেকশন কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল, ডিএম সাউথ চব্বিশ পরগনা সকলকে মেল করেছি, কেউ কোনো কিন্তু রেসপন্ড করেননি। সুতরাং বেসিক্যালি হ্যারাসমেন্টের চূড়ান্ত, এবং সাধারণ লোকে তো এটা বুঝতেই পারবে না, তারা এতটাই হ্যারাসড হবে যে বহু লোকের নাম বাদ চলে যাবে এবং এইরকম কিছু অপশন দিয়ে বাদ দিয়ে দেবে। এটা কখনোই হতে পারে না, কখনোই কাম্য নয়। ইলেকশন কমিশন যদি এরকম করে, আসলে ইলেকশন কমিশন সাধারণ লোকেদের হ্যারাসমেন্ট করছে। স্যার, যখন এই এসআইআরটাই মানে ইন্ট্রোডিউস করা হচ্ছিল বেঙ্গল এবং তার সাথে সাথে আরও 12টি স্টেটস আর ইউনিয়ন টেরিটরিজে, জ্ঞানেশ কুমার বারংবার বলেছেন যে সিইসি হিসেবে উনি সাধারণ মানুষের পাশে চট্টানের মতো দাঁড়িয়ে আছেন এবং সাধারণ মানুষের কোনো বিড়ম্বনা হবে না। যদি 2002-এর লিস্টে আপনার নাম থাকে, আপনার কোনো চিন্তা নেই, আপনাকে শুধু ফর্ম সাইন করে দিয়ে দিতে হবে, আপনার নাম এমনিই উঠে যাবে। কিন্তু আপনার তো সেটা হলো না। না, একেবারেই না। উনি যদি এই কথা বলে থাকেন, আমি বলবো যে উনি কথা প্রেসের বলার জন্য বলেছেন, কারণ কোনো রেসপন্স, আমি আপনাকে বলছি তো, আমি ওখানে ওয়েব পোর্টালে গিয়ে কমপ্লেন করেছি, সেই কমপ্লেনের কোনো রেসপন্স নেই। চিফ ইলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে মেল করেছি, কোনো রেসপন্স নেই। চিফ ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলকে মেল করেছি, কোনো রেসপন্স নেই। ডিএম সাউথ চব্বিশ পরগনায় করেছি, কোনো মেলের রেসপন্স নেই। অর্থাৎ ওনার তো হ্যারাসমেন্টটা করছেন। সুতরাং উনি যা কথা বলছেন তার ঠিক উল্টো ঘটনা ঘটেছে। আমার এখানে কোনো দোষই নেই। আমি ফিজিক্যাল ফর্ম জমা দিয়েছি, ফিজিক্যাল ফর্মের রিসিপ্ট কপি আছে এবং বিএলওরাও স্বীকার করছেন হ্যাঁ তাদের কাছেও ফর্ম আছে। অর্থাৎ তাহলে ইলেকশন কমিশন কেন হ্যারাসমেন্ট করছে, কেন আমাকে বলছে ফর্ম 6 ফিল আপ করতে, এরপর কবে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে যেতে হবে এবং সেখানে আমাকে ধরে নিতে হচ্ছে আমি আনট্রেসেবল অর অ্যাবসেন্ট। এটা তো ইলেকশন কমিশন করছে। তারপর জ্ঞানেশ কুমার যদি এটা বলে থাকেন, সত্যি কথা বলছেন না, কারণ তারা ব্যবস্থা নিচ্ছেন না। সুতরাং ইলেকশন কমিশন হ্যারাসমেন্টের জন্য দায়ী এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। স্যার, এখানে পলিটিক্স ঢোকানোটা একদমই উচিত না, কিন্তু যেহেতু এই এসআইআরের গোটা প্রসেসটাকে নিয়ে অনেক রকমের পলিটিক্স হয়েছে, আমাদের যারা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলিং ডিসপেন্সেশন দ্যাট ইজ বিজেপি বারংবার বলে এসেছেন যে এই এসআইআরের প্রসেসটা করা হচ্ছে যাতে ইলিগাল ভোটার্স বা রোহিঙ্গাদের বা যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া যায়। আপনি এখানকার লং টার্ম ভোটার, আপনি ইন্ডিয়ান সিটিজেন, আপনার কাছে পাসপোর্ট আছে, কিন্তু আপনাকে এই হ্যারাসমেন্টটা ফেস করতে হচ্ছে। দেখুন, প্রথম কথা, আমার এই যে ঘটনাগুলো, কেউ মৃত হলে নিশ্চয়ই তার নাম বাদ যাবে, কেউ ইল্লিগ্যাল হলে তার নাম বাদ যেতে পারে, আইন অনুযায়ী বাদ দিক, তাতে আপত্তির কোনো জায়গা নেই। হ্যাঁ, সেখানে আপত্তির কোনো জায়গা থাকতে পারে না। কিন্তু আমার নাম তো বাদ সেই সব কারণেই যায়নি। আমার নাম তো আমি 2002-এর এসআইআর লিস্টে আছে। আমার কি বলবো, বাবা ঠাকুরদা তারও বহু পুরুষ ধরে এখানে বাস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা কখনো আমাদের কারোর বাস নেই। সুতরাং সেই সব আমার সমস্ত ডকুমেন্ট আছে। সুতরাং এই যে ইল্লিগ্যাল বাদ দেওয়া, রোহিঙ্গা বাদ দেওয়া, তার সঙ্গে তো মেলাতে পারবে না আমার ঘটনাকে। তাহলে আমার নামটা বাদ দিল কেন? তার দায়িত্বটা কে নেবে? তার দায়িত্ব তো ওনাদের নিতে হবে। সুতরাং আবার বলছি, যে কেউ যদি মৃত হয়, কেউ যদি সত্যি আনট্রেসেবল হয়, তার নাম বাদ দিতে পারে। কিন্তু একেবারে আমি জলজান্ত একজন মানুষ, আমি ফর্ম নিজে জমা দিয়েছি, আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমাকে কেন এই হ্যারাসমেন্টটা করা হবে তার প্রশ্নের উত্তর কিন্তু চিফ ইলেকশন কমিশনকে দিতে হবে। স্যার, আপনার বাড়ির অন্যান্য লোকেদের নাম সব এসেছে লিস্টে? আমি একই সাথে আমার এবং আমার ওয়াইফের ফর্ম জমা দিয়েছিলাম, ওয়াইফের নাম এসছে, কিন্তু আমার নাম নেই। স্যার, আপনাকে বিএলওর তরফ থেকে বা অথরিটিসদের তরফ থেকে কোনো আশ্বাস মানে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে এটা আপনাকে কোনো চিন্তা করতে হবে না বা কিছু? না, তারা বলছেন যে এটা ভুল। তারা বলছেন, কারণ যেহেতু তাদের কাছে ফর্ম এখনও আছে, এনুমারেশন ফর্ম আমি যেটা জমা দিয়েছিলাম সেটা আছে, তো তারপরেও বলছেন তারা যে ফর্ম 6 ফিল আপ করুন। তো আমি ফর্ম 6 ওনারা দিয়েছেন, আমি ফর্ম 6 ফিল আপ করেছি, আমি ফর্ম 6 ফিল আপ করে অলরেডি জমা দিয়েছি। স্যার, আপনার কি কোথাও মনে হচ্ছে এই যে প্রসেসটা খাতায় কলমে যতটা ইউজার ফ্রেন্ডলি বলা হচ্ছে, রিয়ালিটিতে মানে প্রচুর অ্যাম্বিগুইটি আছে এবং লোকজনের মধ্যে বা বিএলওদের নিজেদের মধ্যেই প্রচুর কনফিউশন আছে? একেবারে। যেমন দেখুন, একটা সিম্পল সিস্টেম তো করতে পারতো, আজকের দিনটা করা ব্যাপারই ছিল না। আমি ফর্মটা যে জমা দিলাম, বিএলও যে ওয়েবসাইট মানে অ্যাপে তুললো কি না, বা রিজেক্টেড হলো কি না, ডিলিটেড হলো কি না, দেন অ্যান্ড দেন যদি আমার কাছে একটা মেসেজ আসতো, আমি তাহলে স্টেপটা নিতে পারতাম। এখনকার দিনে এটা করাটা টেকনিক্যালি কোনো ইস্যুই না, যে একজনের ফর্ম জমা হলে তার মোবাইল নাম্বার নিচ্ছে, তার মোবাইলে একটা SMS চলে আসবে, আপনার ফর্মটা জমা হলো, বা আপনার ফর্মটা ঠিকঠাক আছে, ইন অর্ডার আছে, বা আপনার ফর্মে প্রবলেম আছে, এইটুকু মেসেজ তো জেনারেট করতে পারতো। আমি কিন্তু এই ফর্ম যেদিনে জমা দিয়েছি সেদিনে ছুটি নিয়ে জমা দিয়েছি, একদিন ফর্মটা নিয়েছি, এরপরে আবার আগে এত কিছু করতে হবে। এবং এই যে বিশেষ করে হিয়ারিং, হ্যাসেল এবং এই যে ধরে নেওয়া যে আমি আনট্রেসেবল এবং অ্যাবসেন্ট, এটা কিন্তু হতে পারে না। কারণ আমি একজন মানুষ জলজান্ত, ফর্ম জমা দিচ্ছি, আমি আনট্রেসেবল অ্যাবসেন্ট হয়ে গেলাম। ইলেকশন কমিশনের টেকনিক্যাল ফল্ট হলে টেকনিক্যাল প্রবলেম লিখতে পারতো, বলছে না টেকনিক্যাল প্রবলেম লেখার জায়গা নেই।
স্যার এই যে এনিউমারেশনটা হলো এসআইআর এর আন্ডারে, আপনার কি কোনোভাবে মনে হয় যেটা খুব হারিড প্রসেস হয়েছে, এবং যদি আর কিছুটা দিন সময় থাকতো তাহলে এই ক্রস চেকগুলো বা ভেরিফিকেশনগুলো করা যেত? একেবারেই এইটুকু সময়ের মধ্যে এত কিছু প্রসেস করাটা সম্ভব নয়। অবশ্যই নিশ্চয়ই একটা সিস্টেম করতে গেলে 2-3টে স্টেপে করতে পারতো। একবার প্রথম স্টেপে দেখতে পারতো, তারপরে কোনো হলে তারপর দ্বিতীয় স্টেপে কারেকশনের সুযোগ দিতে পারতো, এইগুলো করতে পারতো, এবং তার জন্য একটা সময় লাগতো। এই সময়টা দিতে হতো, সেটা দেয়নি, সেটার জন্য একটা সমস্যা। দ্বিতীয়ত বুথ লেভেলে যারা কাজ করছেন তাদের অনেকের হয়তো টেকনিক্যাল নলেজ নেই, বা এই রকম এতটা টেকনিক্যালি সাউন্ড নয়। মোবাইল অ্যাপ, অনেকে বলছে অ্যাপ কাজ করছিল না, বিএলওরা বারে বলছেন অ্যাপ কাজ করছিল না, অ্যাপে প্রবলেম হচ্ছিল। তো এই জাতীয় টেকনিক্যাল প্রবলেম এড়ানো যেত, এবং আরও কিছুটা যদি সময় একটু বেশি করে দেওয়া যেত, 6 মাস 1 বছর ধরে করতো, তাহলে কিন্তু অনেক লোকের হ্যারাসমেন্টের হাত থেকে আটকানো যেত, এবং হয়তো লিস্টটা অনেকটা এরর ফ্রি হতে পারতো। স্যার এই এসআইআর এনিউমারেশন প্রসেসটা যবের থেকে শুরু হয়েছে তবের থেকে আমরা এখানে দেখতে পেরেছি যে হিউম্যান কোলাটারালটা অনেক বেশি। প্রথম ফেজে শুধুমাত্র বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যে দেখতে পেরেছি যে বিএলওদের একটা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং অনেক বিএলওরা তারা শেষ চিঠিতে লিখে পর্যন্ত গেছেন যে এই এসআইআর এর প্রসেসের চাপটা তারা নিতে না পেরে তারা এই চরম স্টেপটা নিয়েছেন। তারপরে লিস্ট বেরোবার সেকেন্ড ধাপে দেখতে পাচ্ছি যে ওনাসটা পুরোপুরি চলে এসছে ভোটারদের উপর। যাদের নাম নেই তাদেরকে গিয়ে এরকম ফর্ম ফিল আপ করতে হচ্ছে, বা বলতে হচ্ছে যে আমি ভোটার, আমি এখনও যারা জীবিত মৃত ঘোষণা হয়ে গেছে আমি বেঁচে আছি। আপনার ক্ষেত্রে যেরকম বলছেন আমি আনট্রেসেবল নই, আমি এখনও আছি। তাহলে স্যার এর অ্যাকাউন্টেবিলিটিটা কার উপর ফিক্স করতে হবে? না ঠিকই তো। দেখুন, বিএলওরা অবশ্যই বিএলও যারা আছেন তারাও মানুষ, হিউম্যান বিইং, স্বাভাবিকভাবে তাদের অন্য কাজ, তার পাশাপাশি এই কাজটা করছেন, তো স্বাভাবিকভাবে তাদের উপর চাপ আছে, এবং সেই চাপটা সত্যিই খুব মানে বাজে রকমের চাপ, এবং সেই চাপটাকে সামলে তারা অনেকে কিছুটা কাজটা ঠিকঠাক করতে পেরেছেন, অনেকে কাজটা ঠিকঠাক করতে পারেননি। সুতরাং সেটার মধ্যে একটা সবাই সমান এফিসিয়েন্ট নন, সবাই টেক স্যাভি নন, টেকনিক্যালি সবাই এতটা সাউন্ড নন। আপনার কাছে সব ডকুমেন্টস আছে, আপনার কাছে পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, আপনার হিয়ারিংয়ে যাবেন, আপনার নাম হয়তো নথিভুক্ত হয়ে যাবে। কিন্তু স্যার এটার জন্য একটা বেসিক লিটারেসির প্রয়োজন আছে, যে আমার কী কী ডকুমেন্টস দরকার, বা কী কী ডকুমেন্টস দিতে হবে, কী কী ডকুমেন্টস অ্যাকসেপ্টেড হবে, আপনি সেটা জানেন। কিন্তু এরকম তো অনেক লোক আছে যারা এই সব সম্বন্ধে ওয়াকিবহাল একেবারেই নন। স্যার এবার যখন ফাইনাল রোল বেরোবে তখন তো তাহলে এই নেগলিজেন্সের জন্য প্রচুর লেজিট ভোটার্স বাদ চলে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই যেতে পারে, তো সেটাই তো মুশকিলের জায়গা। কারণ এরকম যা ডকুমেন্ট বলেছে সেই ডকুমেন্টের হয়তো থাকবে কি না, বা সেই ডকুমেন্ট কোনটা দিলে হবে, তার কাছে যা ডকুমেন্ট আছে তার মধ্যে কোনটা কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না, এই প্রশ্নগুলো তো থাকবেই। এবং যেটা আবার বললাম যে এই যে আমি দেখেছি ডিলিটেড লিস্টে নাম আছে, তো অনেকে দেখতেও হয়তো জানবে না, কারণ এক জায়গায় মানে দেখা যাচ্ছে, এবং এপিক নাম্বার দিলে ডাটা নট ফাউন্ড বলছে, মানে একটা ঠিকঠাক লিস্টও যে দেখবো সেরকমও ঠিকঠাক লিস্ট পাওয়া যাচ্ছিল না। সুতরাং এইগুলো সাধারণ মানুষ তারা দেখতেই পারবে না বহু ক্ষেত্রে। সুতরাং মানে বহু ক্ষেত্রে নাম বাদ চলে যাবে, তারা বুঝতেই পারবে না, জানতেই পারবে না যে তাদের নাম বাদ চলে গেছে। বলার কিছু নেই, আমি আনট্রেসেবল, অ্যাবসেন্ট, এটা ওনাদের সাইটে দেখাচ্ছে। সুতরাং এটা তো ইলেকশন কমিশন বলতে পারবে যে একজন মানুষ, জলজান্ত মানুষ, কি করে তার আনট্রেসেবল বা অ্যাবসেন্ট হতে পারেন। আমি জানি না, জ্ঞানেশ কুমারকে আপনারা দেখছেন হয়তো টিভিতে, তখন ওনার হয়তো যদি টেকনিক্যালি আনট্রেসেবল হয়ে যান তাহলে কি বলবেন জানি না, সেরকমই আমার ক্ষেত্রেও তাই। স্যার এখানে তো আপনার 2002 এর ডিটেইলসও আছে। এটা এনুমারেশন ফর্ম ওরা দিয়েছে, এটা কিন্তু ওদের দেওয়া, ঠিক আছে, মানে আমার এখানকার ভিত্তিতে ওরা দিল, আমরা ফর্ম ফিল আপ করে যে 2002 এর ডিটেলস আছে, এবং ও আমাকে যে এই যে নিয়েছে 20 নভেম্বর আমি জমা দিয়েছি, আমাকে ও একটা নিয়েছে, একটা রিসিভ করবে। বিএলওদের কথা মতোই সবাই তারা ফর্ম 6 ফিল আপ করে দিয়েছেন এবং হিয়ারিং ডেটের জন্য অপেক্ষা করে আছেন। ফাইনালি কি হয় বা ইলেকশন কমিশন কি পদক্ষেপ নেয় তার দিকে আমাদের সবার চোখ থাকবে। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরার সঙ্গে আমি তিতাস মুখার্জি, নিউজ দ্য ট্রুথ এনটিটি বাংলার জন্য।